আচ্ছা, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানায় দাও তোমরা। আর লাইভ ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এইটাও জানায় দাও, তারপরেই আমরা আসলে আজকের সুন্দর একটা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। আমরা কে কোথা থেকে দেখছি একটু জানায় দেই এবং আমাদের এই ক্লাসটাকে আমরা শেয়ার করে দিই, তাইলে যাতে করে সবাই দেখতে পায়। ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার হচ্ছে তৃতীয় লেকচারের ক্লাস, এবং এই তৃতীয় লেকচারের ক্লাসে আমি আসলে তোমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে সবকিছু পড়াবো এবং খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের একটু জানো যে এই জায়গা থেকে কিছু কিছু জিনিস বাদ দিতে হয়, তো আমরা যে জিনিসগুলো বাদ দিব সেগুলো আসলে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণেই আমরা বাদ দিয়ে দিব। তো ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা সুন্দর করে দেখার ট্রাই করবো, এবং যে জায়গাগুলো থেকে এখন প্রশ্ন আসার চান্স আছে, মুক্তিযুদ্ধের প্যাটার্নটা থেকে এখন আলাদা স্টাইলে প্রশ্ন আসতে পারে। তো কিভাবে প্রশ্ন আসতে পারে, কোনগুলো আসতে পারে, আমরা সেগুলাকেই সুন্দর করে দেখার ট্রাই করব। তো তোমরা সবাই জানো আমাদের 30 দিনের সাধারণ জ্ঞান এই মিশনে টোটাল 15টা আমরা ওয়ান শট ক্লাস নিব, এবং এই 15টা ওয়ান শট ক্লাসের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। হ্যাঁ, তো আজকে এই 3 নম্বর ক্লাসের মধ্য দিয়ে আমরা আসলে কি কি পড়লাম বা আমরা কি কি জিনিস শেষ করছি। তো প্রথম লেকচারের মধ্যে মানে লেকচার 1 এর মধ্যে আমরা ইতিহাস শেষ করছি। কিসের ইতিহাস? আমাদের বিভিন্ন শাসনামল, বিভিন্ন প্রাচীন জনপদ, এই রিলেটেড যা কিছু আছে সেগুলো আমরা শেষ করছি। লেকচার 2তে আমরা কি শেষ করছি, যে যে উপমহাদেশে বা ভারতীয় এই উপমহাদেশে ইউরোপীয়রা কিভাবে আগমন করলো বা তাদের কিভাবে আগমন আসলো সেইটা। তো এই দুইটা লেকচার তোমরা আমাদের অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবা, ওইখানে আমরা তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে লেকচার 3। এই লেকচার 3 সবকিছু হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে। তো এই মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বেসিক্যালি সবকিছুই আজকে সুন্দর করে শেষ করব। তো তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তোমাদের সিলেবাস মানে বিসিএস এর জিকে অংশ থেকে বা সাধারণ জ্ঞান অংশ থেকে তোমরা সবাই জানো যে 6 দফা, হ্যাঁ 6 দফা, এইটাকে একটা বাদ দেওয়া হয়েছে। তারপরে বাদ দেওয়া হয়েছে 7ই মার্চের ভাষণ। হ্যাঁ, 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ। এবং 3 নম্বরে তোমাদের বাদ দেওয়া হয়েছে মুজিবনগর সরকার। হ্যাঁ, মুজিবনগর সরকার সরকার। তো এইগুলা থেকে যা কিছু আছে সবগুলাই আমরা বাদ দিয়ে দিব। তো আগের দিনে দেখো আমরা 6 দফাকে বাদ দিয়ে দিছি বা পড়ি নাই। আজকের ক্লাসের মধ্যে আমাদের যে 7ই মার্চের ভাষণ এবং মুজিবনগর সরকার আসবে, এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ অলরেডি বিসিএস এর দিকে সিলেবাস থেকে এই জিনিসগুলোকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এক্সক্লুড করা হয়েছে। তো ওই জন্য তোমাদের অ্যাডমিশনেও শিওর থাকবে এগুলা থেকে 100% কোনো প্রশ্ন আসবে না। ওকে, এই জন্য আমরা 7ই মার্চের ভাষণকে পড়বো না। ওকে, 7ই মার্চের ভাষণকে আমরা পড়বো না। আমরা ডিরেক্ট চলে যাব একদম অপারেশন সার্চ লাইটে। হ্যাঁ, যেখান থেকে বেসিক্যালি ধরো সবকিছুর মেইন সূত্রপাত বা মূল সূত্রপাতটা হয়েছে। হ্যাঁ, তো তোমাদের আরো একটা জিনিস বাদ দেওয়া লাগবে, সেইটা হইলো 1970-এর যে নির্বাচন ছিল, হ্যাঁ ওইটাকেও বাদ দেওয়া লাগবে। নির্বাচন। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের আর পড়া লাগবে না, এই অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো তোমাদের একদমই পড়া লাগবে না। ওকে, তো আমরা চলো শুরু করে দেই অপারেশন সার্চ লাইট। তো অপারেশন সার্চ লাইট করতে গেলে আমাদের 25শে মার্চের গণহত্যা সম্পর্কে বা 25শে মার্চের আমাদের উপর যে অ্যাটাকটা আসছে, এই অ্যাটাক সম্পর্কে আমাদের সবকিছু জানতে হবে। ওকে, তো এইখান থেকে আসা কি কি প্রশ্ন বা এইখান থেকে তোমাদের কি কি টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলাকেই ধরে ধরে পড়বো। কি বলা হয়েছে দেখো, অপারেশন সার্চ লাইটের নীল নকশা করা হয় কত তারিখে। তো তোমরা সবাই জানো 25 মার্চে এই গণহত্যাটা করা হয়, বাট এইটা কিন্তু 18ই মার্চ থেকে এই প্ল্যানটা করা হয় যে আমরা এই অ্যাটাকটা করব। এবং আরো একটা দুঃখের বিষয় বা আমরা যেটা আসলে শুনতে পাচ্ছি, এই অ্যাটাকের কথা আমাদের দেশের অনেকেই জানতো। হ্যাঁ, এই প্ল্যানের কথা অনেকেই জানতো যে আমাদের 25 মার্চে একটা কি হইতে যাচ্ছে, আমাদের একটা অ্যাটাক হইতে যাচ্ছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের উপরের লেভেলের যারা আছে তারা কিন্তু আগে থেকে জানতো যে আমাদের দেশে একটা অ্যাটাক হইতে যাচ্ছে।
বা একটা অ্যাটাক হবে, তো তারপরেও কিন্তু তারা আসলে ওইভাবে এই জিনিসটাকে মোকাবেলা করতে পারে নাই। ওকে, তারপরে কি দেখো, অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? এই 18ই মার্চে তৈরি করেন হচ্ছে টিক্কা খান। ওকে, তো এইটার যে মানে প্ল্যান বা এইটার যে হচ্ছে মানে যে কিভাবে কি করব আমরা, কোথায় প্রথমে অ্যাটাক করব, কিভাবে আমরা কাদেরকে এই রাতে গ্রেপ্তার করব, এই সবগুলা প্ল্যান হচ্ছে টিক্কা খানের ছিল। এবং এই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করা বা এই প্ল্যানটা কিভাবে একদম পারফেক্টলি বাস্তবায়ন করা যায়, এই সবগুলা কাজের সাথে যুক্ত ছিল হচ্ছে রাও ফরমান আলী। ওকে, সো এই দুইজনকে কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হইলো কি টিক্কা খান, যিনি মেইন প্ল্যানটা করেন, আর এই মেইন প্ল্যানটাকে এক্সিকিউট বা কার্যকর করেন হচ্ছে রাও ফরমান আলী। ওকে, এইটা খুব ভালো করে তোমাদের এই দুইটা কনফিউশন ভালো করে মাথায় রাখতে হবে, বা এইগুলা থেকে তোমাদের প্রশ্ন আসবে, এই জন্য এই জিনিসগুলাকে খুবই ভালো করে সেন্সিটিভলি জানতে হবে। ওকে, তো তোমরা সবাই জানো এই অপারেশন সার্চলাইট কত তারিখের কত মাসে হয়? 25 মার্চ 1971 সালে। ওকে, তো এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে 25 মার্চের গণহত্যাটার অপারেশন সার্চলাইট। এই টাইপের প্রশ্নগুলো চলে আসবে। এইখান থেকে কিছু ইউনিক প্রশ্ন আসে যেগুলা তোমরা পারো না। সেটা হলো কি, দেখো 25 মার্চ এই দিনটা কি বার ছিল? এই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। এমন টাইপের প্রশ্নগুলো তোমাদের চলে আসে। ওকে, তো এইখান থেকে আর ধানমন্ডি এইগুলা পড়ার কোনো দরকার নেই। 32 নম্বর দ্বারা কি বুঝাইতো, এগুলা পড়ার কোনো দরকার নেই। তারপরে কি দেখো, বাংলাদেশ সরকার এই গণহত্যা দিবস হিসাবে 25 মার্চকে কি করেছে? অনুমোদন করেছে। হ্যাঁ, তো 25 মার্চ হইলো গণহত্যা দিবস। তো এই দিনে যে অপারেশন সার্চলাইট এগুলা করা হয়, এগুলা কাদের বিপক্ষে করা হয় বা কাদের বিরুদ্ধে করা হয় বা কাদের উপর করা হয়? এগুলা বাংলাদেশের জনগণের উপরে এই অপারেশন সার্চলাইটটা চালানো হয়। মূল দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী। ওকে, তো এইটা হচ্ছে এখানকার আমরা যে জিনিসগুলো অলরেডি জেনে আসছি। এখন একটা জিনিস, পোড়ামাটির নীতি পাকিস্তান সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল। এটা হইলো পাকিস্তান সেনাবাহিনীর জন্য। হ্যাঁ, পোড়ামাটির নীতি মানে এইটা আসলে মানে জ্বালাও পোড়াও বা হত্যাযজ্ঞ এইগুলাকেই বেসিক্যালি মিন করে। ওকে, তো এইটা তাদের জন্য বা তাদের মানে একদম যে বাহিনীটা ছিল বা তারা দেশ রক্ষার কাজে আসলে তাদের থাকার কথা, কিন্তু তারা দেশের মানুষকেই মারা শুরু করলো। ওই জায়গা থেকে তাদেরকে এই পোড়ামাটির ফলকের নীতি বা পোড়ামাটির নীতি এইগুলাকে মিন করা হইতো, এই শব্দগুলা ইউজ করে। ওকে, তো এইখান থেকে আরো একটা সবচাইতে বেশি প্রশ্ন আসে, সেটা হলো মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়? ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ওকে, তো এই প্রশ্নগুলা কিন্তু তোমাদের 25 মার্চ রিলেটেড বিগত 35 বছরে আসা বিভিন্ন কি জব পরীক্ষায়, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এই প্রশ্নগুলা চলে আসছে। ওকে, তো আমাদের পড়ার বৈশিষ্ট্যটাই হইলো যে আমরা যখন এই রিডিংগুলা পড়বো বা আমরা যখন প্যারালাল টেক্সটগুলাকে সুন্দর করে পড়বো, তখন আমাদের অটোমেটিক্যালি কোশ্চেন সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই টপিক থেকে কোশ্চেন সলভ হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, বা আমরা পড়লে এই জিনিসগুলো আমাদের সবচাইতে বেশি কাজে আসবে। ওকে, তো এটা গেল আমাদের 25 মার্চের বিষয়। তো এখন দেখো কিছু প্রশ্ন আছে, দেখা যাক তোমরা এগুলো পারো কিনা। কি বলা হয়েছে দেখো, অপারেশন সার্চলাইটের কি করা হয়েছে? নীল নকশা করা হয়েছে কত তারিখে? নীল নকশা কত তারিখ? তো দেখো তো এখানে কি বলা আছে, 18ই মার্চ, 20 মার্চ, 22 মার্চ, 28 মার্চ। কত তারিখ বলো তো? আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম। এটা কি হবে? কত তারিখে এই নীল নকশাটা করা হয় বা কত তারিখে আসলে অপারেশন সার্চলাইট এটা পরিচালনা করা হয়? বলো তো দেখি তোমরা, এটার অ্যান্সার করো দেখি, কে পারো? এটার কি অ্যান্সার হবে? এইটার কি অ্যান্সার হবে দেখি। হ্যাঁ, সবাই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, বলো এইটার কি অ্যান্সার হবে? এইটার কি অ্যান্সার হবে? আজকের আমাদের প্রথম প্রশ্ন। সবাই বলতেছো যে হচ্ছে কি ক নম্বর। আচ্ছা, সবাই বলতেছো কি ক নম্বর। হ্যাঁ, ক নম্বর কত? 18ই মার্চ। হ্যাঁ, খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাইলে কি এটার অ্যান্সার হইলো 18ই মার্চ 1971। কত? 18ই মার্চ 1971। ওকে, এখন দেখি আমরা দ্বিতীয় প্রশ্ন। এইটা একটা জব পরীক্ষা আসা, অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কে ছিল? এইখানে দেখো একটা কনফিউজিং প্রশ্ন কিন্তু ক্রিয়েট হইতে পারতো যদি অপশনটা দেওয়া থাকতো। কি কি আছে দেখো, ইয়াহিয়া খান, জেনারেল নিয়াজি, রাও ফরমান আলী, নাকি হচ্ছে ইস্কান্দার মির্জা। কি বলা হয়েছে? অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কিন্তু আমরা আগে দুইজনকে ওই জায়গা থেকে আইডেন্টিফাই করছি। হ্যাঁ, দুইজনের মধ্যে দেখো একজনের নাম দেয়া আছে এই জায়গাতে, তার মানে সেই হবে অ্যান্সার। তাইলে অ্যান্সার কি হবে দেখি, এটার অ্যান্সার কে পারো? এটার অ্যান্সার কি হবে বল? মনে করো এটা হচ্ছে 2 নম্বর, এই 2 নম্বরের অ্যান্সার কি হবে দেখি। একজন বলছো ক। ওকে,
তারপর কি অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কে ছিল বলো? একজন বলছো ক, একজন বলছো ঘ, তারপর দেখি আর কে কি বলো। একজন বলছো গ, গ। হ্যাঁ, আমরা তো কিছুক্ষণ আগেই বললাম যে অপারেশন সার্চলাইটটা পুরোপুরি প্ল্যানটা কার্যকর করছে। প্ল্যান কার্যকর করা মানে কি, ও সে পরিকল্পনার সাথে কানেক্টেড ছিল। হ্যাঁ, সে কে? সে হলো রাও ফরমান আলী। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো গ। তাহলে দেখো এটার অ্যান্সার হইলো গ। ঠিক আছে, তারপরের প্রশ্নটা কি দেখা আছে দেখো। 1971 সালে 25শে মার্চ এটা কি বার ছিল? হ্যাঁ, 25 মার্চ কি বার? কি বার ছিল? সপ্তাহের কি বার ছিল? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। আরো একটা বিষয় আছে, ভাষা আন্দোলনের সাথে এটার কিন্তু মিল আছে। হ্যাঁ, 21 ফেব্রুয়ারি কি বার ছিল? এই সবগুলাই মোটামুটি একটাই বার হয়। তাহলে বলো তো দেখি এটা কি? কি বলা আছে? 71 সালে 25 মার্চ কি বার ছিল? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার নাকি হচ্ছে রবিবার? কি বলো? ক নাকি খ নাকি এ? হ্যাঁ, সবাই বলতেছো যে হচ্ছে এ এ এ। হ্যাঁ, এ, তার মানে হচ্ছে বৃহস্পতিবার। অ্যান্সার কি? অ্যান্সার হইলো বৃহস্পতিবার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটা জবের পরীক্ষা আসা প্রশ্ন। ওকে, এখন দেখো আমাদের সবচাইতে এই বছরে আসার মতো একটা প্রশ্ন, সেটা কি প্রশ্ন দেখো দেখি, যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসলে কে করেন? কে করেন? কে করেন? তো এইটা নিয়ে অনেক মানে কে করেন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট এইটার অ্যান্সার আসলে গভর্নমেন্ট চেঞ্জ হইলে হয়ে যায়, তাই না? তার মানে এখন যদি আসে যে 71-এর স্বাধীনতার ঘোষণা কে করেন, তাইলে অ্যান্সার কি দিবা? মেজর জিয়াউর রহমান। মানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। ওকে, তো অনেকেই বলে যে 7ই মার্চের যে ভাষণ ছিল, এই ভাষণে পুরোপুরি স্বাধীনতার ডাক দেন নাই শেখ মুজিব, যার কারণে শেখ মুজিব এইটার স্বাধীনতার ঘোষক না। হ্যাঁ, তারপরে হচ্ছে 26শে মার্চের মানে 25শে মার্চের ওই কালরাত্রির আমাদের অ্যাটাকের পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি আসলে ঘোষণা দেন নাই। হ্যাঁ, তো এখন আর কি তোমাদের অপশনে যদি থাকে যে শেখ মুজিব এবং মেজর জিয়াউর রহমান, তাইলে অবশ্যই অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হইলো মেজর জিয়াউর রহমান। ওকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? স্বাধীনতার ঘোষক হইলো জিয়াউর রহমান। ওকে, এখনকার প্রশ্নের অ্যান্সার হইলো এটা। তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয় কত সালে? 26শে মার্চ। ওকে, 26শে মার্চ 1971 সালে। কে ঘোষণা করেন? মেজর জিয়াউর রহমান। ওকে, এটা হইলো এখানকার প্রশ্ন। তারপরে কি দেখো, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোন জেলায়? এটার অ্যান্সার কি? গাজীপুরে। ওকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সর্বপ্রথম হচ্ছে কি করা হয়? প্রতিরোধটা গড়ে তোলা হয়। তো তোমাদের যদি জেলা হিসাবে চলে আসে, তাহলে সেই জেলাটার নাম কি? সেই জেলার নাম হইলো গাজীপুর। ওকে, এইভাবে কিন্তু তোমাদের এই জায়গা থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো এইখানে স্বাধীনতার বিভিন্ন ইতিহাস। তো আমরা আসলে চেষ্টা করব শেখ মুজিব সম্পর্কে যা কিছু আসবে সবকিছু স্কিপ করার, কারণ এগুলা থেকে তোমাদের পরীক্ষাতে একদমই প্রশ্ন আসবে না। হ্যাঁ, আগে যেমন বলা হয়তো যে 100% প্রশ্ন আসবে শেখ মুজিব থেকে, এখন 100% প্রশ্ন আসবে না শেখ মুজিব থেকে। ওই জন্য শেখ মুজিবের নাম একদম মুছে ফেলতে হবে তোমাদের মন থেকে। হ্যাঁ, আগামী যত বছর আমাদের অন্যান্য গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে তত বছর আসবে না। এইটা হলো এখানকার বিষয়। তাহলে দেখো, স্বাধীনতায় 26 মার্চ চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে প্রথম প্রচার করেন কে? এম এ হান্নান। ওকে, এখন এই জায়গাতে একটা বিষয় আছে, সেটা হলো কি যে এই যে পুরো ভাষণটা, স্বাধীনতার ডাকটা, এটা কিন্তু কে দেন? এখন মেজর জিয়াউর রহমান। ওকে, জিয়াউর রহমান তিনি কারো আদেশের অপেক্ষা বা তিনি কারো আসলে মানে কোনো কিছু পরোয়া না করেনি, তিনি ডিরেক্ট স্বাধীনতার ডাক দিয়ে দিয়েছেন। এখনকার হিস্ট্রি তোমাকে এইটাই জানতে হবে। ওকে, এটা গেল এখানকার বিষয়। তার মানে কি দেখো, এম এ হান্নান প্রথমবারের মতো স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কোন জায়গা থেকে? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রামে। ওকে, তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, এবং এইটাই মেজর জিয়াউর রহমান যেটা দেয়, এইটাই হচ্ছে মনে করতে হবে যে, বা এখন তোমাকে পরীক্ষাতে অ্যান্সার করতে হবে, এইটাই ছিল প্রথম স্বাধীনতার ঘোষণা। এজন্যই মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়। ওকে, এটা হইলো তোমার এখনকার মনে রাখতে হবে। ঠিক আছে, তিনি কোন জায়গা থেকে করেন? তিনি ওই সেম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি এই ঘোষণাটা দেন। ওকে, এইটা তোমাকে মনে রাখতে হবে। এবং এই কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রামে যেটা মানে স্থাপিত ছিল, এটাকেই বলা হয়তো কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এটাকেই বলা হয়তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওকে,
এখান থেকে এই প্রশ্ন গেল। এখন দেখো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ করা হয় কত তারিখ থেকে? এই স্বাধীনতার ঘোষণার পরে 3 দিন পরেই 4 দিন পরেই এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, কারণ দেখো একটা বিষয়, যে তুমি কোনো গভর্নমেন্টের আন্ডারে আছো, সেই আন্ডারে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিছো, তো তোমাকে তো সেই দেশ পারমিশন দিবে না। যেহেতু আমাদের পশ্চিম পাকিস্তানের আন্ডারেই তখনই আমরা ছিলাম, তো তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, এজন্য 30 মার্চেই সেটা কি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র উত্থাপিত হইতো। তো তোমাদের মনে হইতে পারে যে ভাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো বেতার বন্ধ করে দিল, তাইলে এগুলো উত্থাপিত হইতে কেন? তারপরেও চলছে। হ্যাঁ, বন্ধ করে দেওয়ার নির্দেশ হয়েছে, কিন্তু তখন তার কোনো কিছুই তাদের আন্ডারে নেই, তাদের কথাই তো অফিস আদালত চলতেছে না, এই জন্য এটা বন্ধ করতে পারে নাই। হ্যাঁ, তো সেগুলা কে পাঠ করতো? সেগুলা হচ্ছে আক্তার মুকুল, তিনি চরমপত্র পাঠ করতেন এবং এর জন্য তিনি হচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে উঠতেন এই চরমপত্র শোনার জন্য। এই চরমপত্রের ফিলটা কিন্তু তোমরা এখন পাইছো। হ্যাঁ, যে জিনিসগুলা হচ্ছে অনেক বেশি উজ্জীবিত করে। তোমরা দেখবা আমাদের এই জুলাই বিপ্লবের সময় আমরা কি এই ফিলটা পাই নাই, যে টিভি চ্যানেল সবকিছু বন্ধ করে দিচ্ছে, তারপরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইরকম সিচুয়েশনে আমরা কি করতাম? আমরা আসলে মুখিয়ে থাকতাম কোনো একটা ভালো নিউজ বা কি ঘটতেছে দেশে এইটা জানার জন্য। তো সেম লেভেলের এর থেকে আরো ট্র্যাজেডিক ঘটনা আসলে 1971 সালে ঘটে গেছে। হ্যাঁ, ওই সময় মানুষজন মানে এই সেম ফিলটাই পাইছিল, এর থেকে আরো খারাপ ফিল পাইছিল, যে রেডিওতে কি বলতেছে, দেশের কি অবস্থা, নিউজ এই নিউজগুলা, এই চরমপত্রগুলা মানে ইয়ার জন্য শোনার জন্য অনেক অপেক্ষা করতো, মুক্তিযোদ্ধারা থেকে শুরু করে যারা জেনারেল পাবলিক তারাও। হ্যাঁ, এই ফিল্ডটা কিন্তু আমরা পাইছি। হ্যাঁ, সিঙ্গারা লীগ আমাদেরকে এই জিনিসটা দিয়ে দিছে, তাই না? আওয়ামী লীগ আমাদেরকে এই ফিল্ডটা দিয়ে গেছে। ওকে, এখন দেখো কি বলা আছে, জল্লাদের দরবার। এটা ইয়াহিয়া খানকে কি বলা হইতো, মানে ব্যঙ্গ করে বেতার কেন্দ্র থেকে এটা মানে চালানো হইতো এই প্রোগ্রামটা। এবং জল্লাদের দরবার, এটাতে একটা জল্লাদের মুখ দেখবা। হ্যাঁ, এই সেম টাইপের শেখ হাসিনাকে কি বলতে মানে ইয়া করা হয়েছে, ওই টাইপের মুখ তার ক্রিয়েট করা হয়েছিল এই 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 ব্যঙ্গ, এই জল্লাদের দরবারের ব্যঙ্গ করে। হ্যাঁ, জুলাই আন্দোলনের সময়। ঠিক আছে, এইগুলা এখান থেকে আর পরে দেখার দরকার নেই। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুইটা স্বাধীন দেশের ঘোষণাপত্র রয়েছে। এই যে আমরা যে ঘোষণাপত্রের কথা বলতেছি, এটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। তাহলে দেখো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? এই প্রশ্ন যদি তোমার 2025-এ যে কোনো পরীক্ষায় আসে 25-26 সেশনে, তাহলে কি দিবা? কি দিবা? অবশ্যই জিয়াউর রহমান, অবশ্যই জিয়াউর রহমান। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই কি জিয়াউর রহমান, এটা মাথায় রাখলাম। তারপরে কি দেখো, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গঠিত হয়? কি ঢাকায়, রাজারবাগ পুলিশ লাইনে, তারপরে হচ্ছে গাজীপুরে। কোথায় বলো? ক, খ, গ, ঘ। এই প্রশ্নের অ্যান্সার করো। এটার অ্যান্সার কি হবে? কোথায় সর্বপ্রথম প্রতিরোধ গঠন করা হয়, মানে প্রতিরোধ গড়ে তোলা হয় সশস্ত্র আন্দোলনের? বলো এটা কি হবে? টাঙ্গাইল একজন। তারপর দেখি এটার অ্যান্সার কি হবে। একজন বলছে হচ্ছে বি, গাজীপুর। দেখি আর কি অ্যান্সার আসে। একজন বলছো এ, মাসুদ বলছো বি, সালমান বলছো বি, স্বর্ণা বলছো ক, টাঙ্গাইল। তারপরে মনিরা বলছো বি। হ্যাঁ, তারপরে স্বর্ণা বলছো ওকে, আব্দুল জুবায়ের। হ্যাঁ, জুবায়ের বলছো কি? জুবায়ের জব্বার। আচ্ছা, মিথি বলছো বি। তার মানে বি এবং এ নিয়ে কনফিউজ হয়ে গেছো তোমরা, না? আমরা তো কিছুক্ষণ আগেই পড়লাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে প্রথম আক্রমণ হয় এবং ওইটা যে জেলা হিসাবে আসে, কোন জেলা? তাইলে কি হবে? সেটা গাজীপুর হবে, গাজীপুর। তাইলে এটার অ্যান্সার কি? খ। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল খ। ঠিক আছে, এটার অ্যান্সার হইল বি। ওকে, এটার অ্যান্সার হইল বি। বুঝা গেছে? ওকে, এরপরের প্রশ্ন আমরা দেখব। এম এ হান্নান প্রথমবার কোথা থেকে স্বাধীনতার পত্র কি করেন? তিনি পাঠ করেন, মানে কোন জায়গা থেকে তিনি স্বাধীনতার পত্রটা সর্বপ্রথম পাঠ করেন? কি কি আছে দেখো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, রেডিও পাকিস্তান থেকে, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে, নাকি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে? বলো, এইটা তোমাদের একটু কনফিউজিং প্রশ্ন। হ্যাঁ, এইটার অ্যান্সার তোমরা করো, এই অ্যান্সারটা করো, এইটা পরীক্ষাতে আসার মতো। এম এ হান্নান প্রথমবার কোন জায়গা থেকে স্বাধীনতার করেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, রেডিও পাকিস্তান থেকে, চট্টগ্রাম থেকে, নাকি কলুরঘাট থেকে বা কালুরঘাট থেকে? কোন জায়গা থেকে বলো, এইটার অ্যান্সার কি হবে? সবাই বলতেছো গ এবং ঘ।
চট্টগ্রাম থেকে, কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে। দেখি এইটা একটু মজা নেই আমি। একজন বলছো ক, একজন বলছো গ, একজন বলছো ঘ। দেখি ঘ, চট্টগ্রাম বিভাগ, ক, ঘ, ক, ঘ, ডি, ডি, চট্টগ্রাম বেতার কেন্দ্র। তোমরা অপশন বলে দিবা, হ্যাঁ, তাইলে হবে। দেখো তোমাদের যেগুলোতে পূর্ণাঙ্গ কোনো জিনিস দেওয়া থাকবে সেইটাই সবসময় অ্যান্সার হবে। তো সেই হিসাবে এটার অ্যান্সার কি? দেখো এটার অ্যান্সার হইলো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তোমরা যদি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে দাও, এটা ঠিক আছে, আংশিক ঠিক, বাট যখন তোমরা যে কোনো কিছুর অ্যান্সার করবা তখন কি করতে হয়? বেস্ট অ্যান্সার যেটা, হ্যাঁ, বেস্ট অ্যান্সার যেটা সেটাকে করতে হয়। তার মানে এই অপশন টেস্ট যখন তুমি করবা দেখবা বেস্ট সবগুলার মধ্যে কোনটা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ওকে নামে ডাকা হইতো, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম কি সেইটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার হইলো ঘ। ওকে, তারপরে প্রশ্ন দেখো, চরমপত্রের ব্যক্তিত্বকে মানে চরমপত্র কে পাঠ করতেন? এইটা তোমার কোনো না কোনো ভার্সিটিতে এই বছর আসবেই। এইটা মানে 100% লিখে নিতে পারো। এই প্রশ্নটা তোমরা যে কোনো জায়গায় পরীক্ষা দিতে চাও এটা তোমরা পাবা। কে কে দেখো, মৌলানা ভাসানী, তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী, নাকি এম এ আক্তার মুকুল? বলো এটা কি হবে? চরমপত্র কে পাঠ করতেন? এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নে কি অ্যান্সার হবে? মাসুদ বলছো ডি, মিথিলা বলছো ডি, নুসরাত বলছো ডি, হ্যাঁ, তারপরে জব্বার বলছো ডি, ডি, মনিরা বলছো ডি, সবাই বলছো ডি, হ্যাঁ, সাবাস। তার মানে আমরা কিছুক্ষণ আগেই দেখছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আক্তার মুকুল কি করতেন? তিনি চরমপত্র পাঠ করতেন। ওকে, এগুলো শুনে মানুষের ভিতরে একটা জোশ চলে আসতো, হ্যাঁ, জোশ চলে আসতো। তার মানে এটার অ্যান্সার হইলো ঘ, এম এ আক্তার মুকুল। ঠিক আছে, এটার অ্যান্সার কি? ঘ। প্রশ্নের আগে নাম্বার যুক্ত করেন, হ্যাঁ এটা করা যায়, আচ্ছা ঠিক আছে, আমি যুক্ত করে করে দেবো। এখন দেখো মুজিবনগর সরকার, এইটা আমরা পড়বো না, কারণ এটা বিসিএস এর সিলেবাস থেকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এখন বিসিএস এর সিলেবাস থেকে বাদ দেওয়া মানে তোমাদের অ্যাডমিশনের সিলেবাস থেকেও বাদ দেওয়া। ওকে, এই জন্য এটা বাদ। এখন আমরা পড়বো মুক্তিযুদ্ধের রণকৌশল, বা মুক্তিযুদ্ধে আসলে কি টাইপের কৌশলে যুদ্ধগুলো হয়েছিল, মানে আমরা কি কি প্ল্যান করছিলাম। ওকে, এখন দেখো মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? এটা কিন্তু অনেক সময় এই প্রশ্নগুলা মানে আগে এই টাইপের প্রশ্নগুলো কম আসতো, বাট এখন যেহেতু মুজিব কেন্দ্রিক আর কোনো কিছু নাই, হ্যাঁ, শেখ মুজিব কেন্দ্রিক কোনো কিছু নাই, এজন্য অন্যান্য যারা আমাদের হিরো আছেন তাদেরকে হাইলাইট করে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তাদেরকে হাইলাইট করে এখন প্রশ্নগুলো বেশি আসবে। তার মানে কি দেখো, প্রধান সেনাপতি কে ছিলেন? আতাউল্লাহ গনি ওসমানী, হ্যাঁ, প্রধান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী, এই যে আতাউল গনি ওসমানী। ওকে, তার বাড়ি কোথায় ছিলেন বা তিনি কোন জেলার ছিলেন? তিনি সিলেটের ছিলেন। ওকে, উসমানী স্মৃতিঘর তার স্মরণে কোথায় আছে? অবশ্যই সিলেটেই আছে, কারণ তিনি সিলেটের একজন মানুষ ছিলেন। ওকে, তারপরে কি দেখো, বাংলাদেশের যুদ্ধে এই যে কি বলা হয়েছে এখানে, এম এ রব চিফ অফ হচ্ছে স্টাফের দায়িত্ব পালন করেন তিনি। ওকে, তারপরে কি দেখো, মুক্তিযুদ্ধের সময় ডেপুটি চিফ অফ হচ্ছে স্টাফের দায়িত্ব পালন করে এ কে খন্দকার। ওকে, এ কে খন্দকার। মানে বিমান বাহিনীর প্রথম প্রধান হচ্ছে ভাইসর ছিলেন মার্শাল এ কে খন্দকার। ওকে, তারপরে কি দেখো, মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি, এটা কোথায় মানে ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল? এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসা প্রশ্ন, হ্যাঁ, এটা অনেক বেশি এক্সামে আসা প্রশ্ন, যে মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি যেটা ছিল এটা কি নামে পরিচিত ছিল? এটা ছিল কি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে। মানে মুক্তিযোদ্ধারা তারা বিভিন্ন সাংকেতিক কথাবার্তা ইউজ করতেন। যদি তুমি মুক্তিযোদ্ধারা ডিরেক্ট এরকম করে বলতো যে আমাদের ওয়ার স্ট্র্যাটেজিটা কি হবে, ওয়ার স্ট্র্যাটেজিটা কি হবে, তখন কিন্তু এই জিনিসটা ডিরেক্ট একটা যুদ্ধ রিলেটেড কথা মানুষের ফোকাস থাকতো, বা এগুলো বের হইলে বুঝতে পারতো যে এরা মুক্তি বাহিনীর লোক। তো তারা এই জন্য বিভিন্ন টাইপের কথাবার্তা ইউজ করতো। তো তার মধ্যে একটা ছিল যে তেলিয়াপাড়া, হ্যাঁ, তেলিয়াপাড়া স্ট্র্যাটেজিটা আমাদের কি, মানে আমাদের মুক্তিযুদ্ধের স্ট্র্যাটেজিটা কি। ওকে, এইটা তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটার প্রণেতা কারা? মুক্তি বাহিনীরা, মানে মুক্তি বাহিনীরা এটা করছে। ওকে, তারপরে সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ব্রিগেড ফোর্স গুলো আছে ওইগুলা কয়টা ভাগে ছিল? এগুলা হচ্ছে 3টা ভাগে ছিল। একটা হচ্ছে জেড ফোর্স, তারপরে হচ্ছে এটার মেইন কি বলে ব্রিগেডিয়ার প্রধান ছিলেন কে? জিয়াউর রহমান। হ্যাঁ, তো এগুলো আমরা এক এক করে দেখবো। হ্যাঁ, তারপরে দেখো জেড ফোর্সে হচ্ছে কি কি নিয়ে গঠিত হয়েছিল, কত নম্বর মানে রেজিমেন্টের সমন্বয়, এটা 4 এবং 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয় এটা গড়ে উঠেছিল বাংলাদেশের হচ্ছে জেড ফোর্স। তারপরে আসবো আমরা এস ফোর্সে, এস ফোর্স,
এটা হলো জেড ফোর্স, তারপরে হচ্ছে এস ফোর্স, এরপরে কে ফোর্স আছে। ওকে, তো তারপরে দেখো এস ফোর্সের ব্রিগেডিয়ার প্রধান ছিল কে, কে এম শফিউল্লাহ। ওকে, মানে যারা ব্রিগেডিয়ার প্রধান ছিল তাদের নামে এই ফোর্সের নামগুলা করা হইতো। ওকে, জেড দিয়েছিল জিয়াউর রহমান। এখন দেখো মুক্তিযুদ্ধের সময় এই 2 এবং 11 নম্বর রেজিমেন্ট ছিল এস ফোর্সের অন্তর্গত, ওই যে আমরা যেটা বললাম। ওকে, তারপরে ছিল মুক্তিযুদ্ধের কে ফোর্সের প্রধান ছিল খালেদ মোশাররফ। তার মানে জেড ফোর্স জিয়াউর রহমান, কে ফোর্স খালেদ মোশাররফ, এস ফোর্স হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কে, যে কে এম শফিউল্লাহ। হ্যাঁ, সবার নামের দেখো প্রথম অক্ষরগুলা থেকে এই জিনিসগুলা তৈরি করা হয়েছে। ওকে, এইগুলো পরীক্ষাতে আসে। মুক্তিযুদ্ধের সময় কোন কোন মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে মানে কি কি মানে ইয়াতে ভাগ করা হয়েছে এবং এস কার মধ্যে ছিল, সবগুলা এখানে ডিটেলস দেওয়া আছে। ওকে, আর একটা জিনিস দেখো, এই যে এইখানে তোমাদের সেক্টর গুলা সুন্দর করে দেয়া আছে। তো মুক্তিযুদ্ধের সেক্টর গুলা খুব সহজে মনে রাখার একটা উপায় আছে। কেমনে? তোমরা যদি দেখো এইভাবে ওঠে, এটা 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, আর বাকি যেটা থাকে সেটা হইলো কি 10 11। এই যে 11 নম্বর হইলো ময়মনসিংহ টাঙ্গাইল, আর 10 নম্বর হইলো স্পেশাল। স্পেশাল মানে ইউনিক, যেটা হচ্ছে আমাদের নৌবাহিনী কর্তৃক ছিল। এইভাবে মনে রাখতে পারো। ওকে, যেমন বাংলাদেশের ম্যাপটা থেকে এইরকম করে উপরের দিকে উঠবা 1 2 3 4 শেষ। মানে চট্টগ্রাম থেকে সিলেটের রাস্তাটাতে এইখানে চট্টগ্রামে কি, এটা তো চট্টগ্রাম এলাকা 1, তারপরে কি এই জায়গাতে দেখো এই যে নোয়াখালী, কুমিল্লা, ঢাকা এর অংশ বিশেষ, তারপরে এই জায়গাতে দেখো কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জের একটা অংশ, সিলেটের পূর্ব অঞ্চল, সিলেটের পশ্চিম অঞ্চল, শেষ 5টা। 6 নম্বর কি, এই দেখো রংপুর, দিনাজপুর, মানে ওই যে উত্তরবঙ্গ, তারপরে রাজশাহী, তারপরে দেখো যশোর, ফরিদপুরের কিছু অংশ, তারপরে 9 নম্বরে হইলো খুলনা। ঠিক আছে, তারপরে বাকি দেখো এই যে 11 নম্বর হইলো কি টাঙ্গাইল, ময়মনসিংহ, আর 10 নম্বর হইলো এর বাইরে, মানে ম্যাপের বাইরে, ধরো ওই যে আমাদের নদ নদী, খাল বিল যা আছে আর কি, বুঝছো, সমুদ্র, সবকিছু মিলায়া নৌবাহিনীদের কর্তৃক এটা চলতো। তার মানে তোমরা খুবই সহজে মনে রাখতে পারবা যদি ম্যাপটা এরকম করে তোমার মাথায় থাকে যে আমাদের সেক্টর গুলা কে কে ছিল। ওকে, আর এইটার মধ্যে সেক্টর কমান্ডারের ছবি দেওয়া আছে। সেক্টর কমান্ডার গুলার ডিটেলস আমরা পরবর্তীতে এই জায়গাগুলোতে পাবো, এই জায়গাগুলোতে যে কে কে কোন সেক্টর কমান্ডার ছিলেন। তোমরা সেক্টর গুলা তো বুঝতে পারলা, এখন এই জায়গা থেকে বলবা কে কোন সেক্টরের আন্ডারে ছিল। ওকে, কে কোনটা সেক্টর কমান্ডার ছিল তাদের ডিটেলস এই জায়গাতে সবগুলা দেয়া আছে, সবগুলা এই জায়গাতে দেয়া আছে। ওকে, এখান থেকে কাজ হবে তোমাদের এই জিনিসগুলো দেখে নেওয়া। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে, বুঝতে পারছো? এটা গেল এখানকার বিষয়। তো দেখো এইখানে আমরা এটা এই জায়গাতে দেখো কি বলা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, সেটা হলো কি আতাউল গনি ওসমানী। ওকে, তারপরে কি দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করে, কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করে। দেখো এটা একটা জবে আসা প্রশ্ন, বিজিএস মানে জাজদের পরীক্ষা যেটা হয়, তোমরা ল পাইলে লতে পরীক্ষা দিলে এই টাইপের, মানে জুডিশিয়ারি সার্ভিসে পরীক্ষা দেওয়া লাগে, হ্যাঁ সেটা। তো কি বলা আছে, জেনারেল ওসমানী, এম এ আব্দুর রব, তারপরে কাদের সিদ্দিকী, তারপরে এ কে খন্দকার। বলো তো এটা কি হবে, কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করে? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখছি কে কোন দায়িত্বে ছিলেন। তো চিফ অফ স্টাফে কে ছিল বলো দেখি। এইটাকে ধরো আমি 1 নম্বর দিয়ে দিলাম, 1 নম্বর প্রশ্ন। বলো 1 নম্বর প্রশ্নে কি হবে, কে চিফ অফ স্টাফের দায়িত্ব ছিল? হ্যাঁ, জেড ফোর্স অনেক বেশি ইম্পর্টেন্ট, জিয়াউর রহমানকে নিয়ে জেড ফোর্স অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার বলতেছে হচ্ছে ডি আর হচ্ছে বি, ডি আর হইলো বি, দুইজন এইটা বলছো। হ্যাঁ, খ বলছো আর ঘ বলছো, তাই না? ওকে, প্রমা বলছো ঘ, সোহান বলছো খ। ওকে, মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো খ, এম এ আব্দুর রব। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে মুক্তিযুদ্ধের সময় কোন কোন সেক্টর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে, মানে কোন কোন মুক্তিযুদ্ধকালে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে। এই জায়গাতে ওই যে আমরা যেটা দেখলাম 1 3 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এটা কোন ফোর্সের আন্ডারে ছিল? এটা দেখো জেড ফোর্সের আন্ডারে ছিল, তাই না? এই জায়গাতে দেখো এই যে কোথায় গেল, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে এই যে এগুলা বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়, যেটা কার আন্ডারে ছিল। দেখো এই জায়গাতে মুক্তিযুদ্ধে কে ফোর্স, এটা কে এর ফোর্সের আন্ডারে ছিল। ঠিক আছে, তো এইগুলা তোমাদের বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভাবে আসতে পারে, যেমনি আসুক না কেন তোমরা এগুলা পারবা। বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, এটা তো খুবই সহজে পারবা। আমরা কি দেখলাম কিন্তু ওই জায়গাতে কয়টা, টোটাল 9টা নাকি হচ্ছে 10টা নাকি 11টা নাকি 12টা? বল কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে, পুরো বাংলাদেশটাকে? সেক্টর মানে কি, ধরো একটা জোন, এই জোনের মধ্যে তুমি কাজ করবা, এই জোনের মধ্যে আমরা এই প্ল্যান অনুসারে চলবো। হ্যাঁ, তো
তো এইভাবে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে, কয়টা সেক্টরে বাংলাদেশের যুদ্ধ করছে বলো তো দেখি। এটা কি অনেকে বলছো সি, সি অ্যান্সার, সি অ্যান্সার, সি, সবাই সি 11, সি 11, সি 11, হ্যাঁ গুড। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হলো 11। ওকে, তার মানে এটার অ্যান্সার কি দেখো, এটার অ্যান্সার 11। ওকে, এরপরে দেখো মুক্তিযুদ্ধের সময় আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস বা সেটা হলো কি বহির্বিশ্বে আমাদের ভূমিকাটা কি। মুক্তিযুদ্ধের সময় দেশে তো মুক্তিযুদ্ধ চলতেই চায়, কিন্তু আমাদের সাপোর্টে আসলে অনেক কিছু করছে বিদেশি মানুষজন, হ্যাঁ দেশীয় মানুষজন অনেক কিছু করছে বিদেশের বাড়িতে, সেইগুলো আমরা এখন পড়বো। এবং এই জায়গা থেকে যা কিছু আছে এর বাইরে তোমার পড়তে হবে না। তো প্রথমেই যদি আমরা আসি, জর্জ হ্যারিসন সম্পর্কে আমাদের অনেক বেশি জানতে হবে। ওকে, এই দেখো জর্জ হ্যারিসন তিনি কি কি করছিলেন। তিনি নিউ ইয়র্কের হচ্ছে ম্যাডিসন স্কোয়ারে তিনি হচ্ছে কনসার্টের মাধ্যমে টাকা আর্ন করেন, সেই টাকাগুলো সবগুলা আমাদের মুক্তিযোদ্ধাদের পিছনে ব্যয় করার জন্য তিনি ব্যয় করেন। ওকে, তো এইগুলা সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। তিনি কোথায় করেন এটা দেখো, নিউ ইয়র্কে করেন, কনসার্ট ফর বাংলাদেশ নাম ছিল এইটার। ওকে, তো তারপরে দেখো এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, এটার লেখক কে, এটা হচ্ছে অ্যালেন্স গিন্সবার্গ। তিনি হচ্ছে এইটা কোথায় লেখেন, মানে যশোরে বসে যশোরের কাহিনীগুলো দেখে তিনি লেখেন। তো এই যে অ্যালেন্স গিন্সবার্গ কোন দেশের ছিলেন সেগুলো সবসময় তোমাদের পরীক্ষাতে, অনেক সময় পরীক্ষাতে আসে, ঠিক আছে। তিনি কোন দেশের নাগরিক ছিলেন এগুলা আসে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। ওকে, তো এই জিনিসগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। হ্যাঁ, কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন, এই যে এগুলো বারবার পরীক্ষাতে আসছে। ওকে, তো কনসার্ট ফর বাংলাদেশ এটা যে জর্জ হ্যারিসন মানে আয়োজন করেন বা জর্জ হ্যারিসন এটাতে পারফর্ম করেন, টাকা আর্ন করেন। তো এনাকে আরো একজন সাহায্য করছিলেন, তার নাম হচ্ছে রবিশঙ্কর, ভারতীয়। হ্যাঁ, তিনি এই কনসার্টে যোগদান করেন। ওকে, রবিশঙ্কর ছিলেন একজন সেতারা বাদক, মানে তিনি সেতারা একটা বাদ্যযন্ত্র গানের ওইটা বাজাইতেন। ওকে, এই জিনিসগুলা সবগুলা এখান থেকে তোমরা পড়বো। বব ডিলানের অংশগ্রহণে দেখো কত, মানে 1971 সালে 1 আগস্ট দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। বব ডিলান সম্পর্কে আমরা যদি কিছু তথ্য জানি, তিনি 2016 সালে সাহিত্য নোবেল পুরস্কার পান। তার আত্মজীবনী নাম হচ্ছে ক্রনিকল ভলিউম 1। হ্যাঁ, এইভাবে এইগুলা আছে, এখান থেকে এগুলোই জাস্ট পড়লেই হবে বিদেশি রিলেটেড। তারপর সাইমন ড্রিঙ্ক সম্পর্কে তো অবশ্যই জানতে হবে, কারণ দেখো তখন বাংলাদেশে যে কি চলতেছিল, যেমন এখন হচ্ছে গাজার ফুটেজগুলো আমরা তাও কিছু পাইছি, ওই সময় তো বাংলাদেশের ফুটেজও বহির্বিশ্বে বের হইতে পারতো না। সেই বহির্বিশ্বের যত নিউজ বাংলাদেশের বের করার দায়িত্ব একাই নিছিলেন সাইমন ড্রিঙ্ক। হ্যাঁ, তিনি বহির্বিশ্বে প্রকাশ করেন যে এই ধরনের বর্বরতা চলতেছে পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা পূর্ব পাকিস্তানে। হ্যাঁ, এই জিনিসটা তিনি সর্বপ্রথম বের করেন, তিনি বাইরে বহির্বিশ্বে বের করে দেন। ওকে, তো এটা সবসময় মনে রাখবা। মুক্তিযুদ্ধের সময় নিহত ফাদার মারিও ভেরেনজি, তিনি কোন দেশের নাগরিক ছিলেন, তিনি ইতালির নাগরিক ছিলেন। ওকে, তো এই যে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের যৌথ বাহিনী মিলে 21 নভেম্বর 1971 সাল থেকে যুদ্ধ করে। তার মানে দেখো 16ই ডিসেম্বর আমরা কি মানে আমাদের কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানি বাহিনী, তার আগে 21 নভেম্বর থেকে এই যে ভারতীয় যৌথ বাহিনী এবং বাংলাদেশের যারা বাহিনী আছে সবাই দুইজন একসাথে মিলে অ্যাটাক শুরু করে দেয়। হ্যাঁ, শেষ পর্যায়ে এসে তো এই যে ভারতীয় বাহিনীর কি বলে মিত্র বাহিনী কি ছিলেন, জগজিৎ সিং আরোরা। ওকে, এইখান থেকে কিছু কিছু দেওয়া আছে, দেখো ফ্রেন্ডস অফ বাংলাদেশ এটা কাকে বলা হয়, ফ্রান্সিস জুলিয়ানকে বলা হয়, এগুলো আসে পরীক্ষাতে আসা প্রশ্ন। সেপ্টেম্বর অন যশোর রোড এটা কার, এটা হচ্ছে অ্যালেন্স গিন্সবার্গের, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, তাই না। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তারপর রবিশঙ্কর একজন কি ছিলেন, তিনি একজন কি সেতারা বাদক। হ্যাঁ, এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তারপরে দেখো জাহাঙ্গীরনগরে আসা একটা প্রশ্ন, বব ডিলান অংশগ্রহণে 1971 সালের কত তারিখে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নটা দেখো জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন। তো বলো তো দেখি এটা কি হবে, কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম। ধরো এই প্রশ্নের নাম বাদ দিলাম আমরা, 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, বব ডিলানের অংশগ্রহণে 1971 সালের কত তারিখে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়, 1 জুলাই, 1 আগস্ট, 5 আগস্ট, 5 জুলাই। বলো তো এটা কি হবে, এইটা জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন। এটার অ্যান্সার দেখি আমি, তোমরা পারো কিনা এটার অ্যান্সার। একজন বলছে নীড় জনতার গান আইডির নাম, হ্যাঁ বলছো বি, মাসুদ বলছো এ, একজন বলছো এ, একজন বলছো বি। তারপর দেখি, একজন বলছো বি, একজন বলছো 5 বি, একজন বলছো ঘ। হ্যাঁ, তারপর একজন বলছো এ, একজন বলছো বি, একজন বলছো এ। আচ্ছা, নাম শাওন বলছো খ, সিয়াম বলছো ওকে আগস্ট, 1 আগস্ট। মাসুদ আবার বলছো 5 আগস্ট। ওকে, অ্যান্সার দেখো, অ্যান্সার কত, অ্যান্সার হইলো কোথায় গেল, অ্যান্সার হইলো 1 আগস্ট। ঠিক আছে, এইটা খুব ভালো করে মনে রাখতে হবে।
ওকে, এটা মনে রাখতে হবে। ওকে, এরপরে কি দেখো, নিচের কোন মার্কেট সঙ্গী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না? দেখো, লিওন রাসেল, বিলি প্রেস্টন, তারপরে ব্রেস স্প্রিংটন, তারপরে বব ডিলান, কারা কারা ছিলেন না? হ্যাঁ, এগুলো একটু কঠিন প্রশ্ন, বাট তোমাদের মনে রাখতে হবে। তার মানে ইনি ছিলেন না মানে বাকি তিনজন ছিল। ওকে, বাকি তিনজন ছিল, ঠিক আছে। ওকে, এখন আমরা পড়বো পাকিস্তানি বাহিনীর কি আত্মসমর্পণ। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, তারা কিভাবে আত্মসমর্পণ করলো বা কেমনে কি করলো। ওকে, তো দেখো এখানে কত তারিখে যুদ্ধ চলাকালীন সময় 14ই ডিসেম্বর 1971 সালে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যা কার্য মানে চালানো হয়, এবং এরপরে তারা 2 দিন পরে 16ই ডিসেম্বরে আমাদের কাছে আত্মসমর্পণ করে। তার বিভিন্ন ঘটনা নিয়ে এখানে মানে বর্ণনা করা আছে, বা আত্মসমর্পণ রিলেটেড যা কিছু আছে সেগুলা মানে যুদ্ধের শেষ পর্যায়টা নিয়ে বর্ণনা করা আছে। তো দেখো এখানে কি বলা আছে, 14ই ডিসেম্বর তারা বুদ্ধিজীবীদের উপর হত্যা চালায়, 21 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়। হ্যাঁ, তারপরে সেলিনা পারভিন ছিলেন একজন সাংবাদিক, এগুলো পরীক্ষাতে আসা প্রশ্ন। মুক্তিযুদ্ধের একজন বিখ্যাত মানে দার্শনিক শহীদ হন, তার নাম হচ্ছে জি.সি. দেব। ওকে, এগুলো প্রশ্ন কিন্তু বইয়ের মধ্যে নাই, বাট পরীক্ষাতে তোমাদের প্রশ্নে আসে। এগুলো প্রশ্ন থেকে নেওয়া, যার কারণে তোমাদের এই প্যারালাল টেক্সটগুলা এমন মনে হচ্ছে। ওকে, তারপরে কি দেখো, এই যে ডক্টর গোবিন্দচন্দ্র দেব, হ্যাঁ তিনি কে ছিলেন? তিনি একজন দার্শনিক ছিলেন। গোবিন্দচন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। কোন ডিপার্টমেন্টে? তিনি হচ্ছে দর্শন বিভাগে, বা দর্শন ডিপার্টমেন্টে, ফিলোসফি ডিপার্টমেন্টে তিনি কি করছিলেন? পড়াশোনা করছিলেন, বা তিনি হচ্ছে ওইখানে অধ্যাপনা করতেন। ওকে, 14ই ডিসেম্বর 1971 এটা হচ্ছে বাংলার এই ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী এটা আত্মসমর্পণ করে, এবং 16ই ডিসেম্বর আমাদের কি হয়, অফিসিয়ালি স্বাধীনতা ঘোষণা হয়। ওকে, তো এখান থেকে আরো কিছু বেসিক তথ্য আছে, যেমন হচ্ছে এই যে 16ই ডিসেম্বর বাংলার কত সাল ছিল। হ্যাঁ, তারপরে দেখো এটা কোথায় তারা হচ্ছে আত্মসমর্পণ করেন, হ্যাঁ কার কাছে আত্মসমর্পণ করেন, কোন মাঠে, সোহরাওয়ার্দী উদ্যানে। হ্যাঁ, আত্মসমর্পণে ছিলেন কে কে? জেনারেল নিয়াজি এবং জগজিৎ সিং আরোরা, এরা দুইজন মিলে আত্মসমর্পণের রিয়াটাতে সাইন করেন। ওকে, তারপরে দেখো মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব করছিলেন কে? একে খন্দকার। ওকে, তো এইগুলা। তারপরে পাক বাহিনীদের কাছে যখন তারা আত্মসমর্পণ করেন, তাদের সংখ্যা কত ছিল? তাদের সংখ্যা ছিল হচ্ছে 93,000। বুঝতে পারছো? তার মানে 93,000 সৈন্য নিয়ে তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। ওকে, এগুলা এখানকার বিষয়। স্বাধীনতার সর্বশেষ শত্রুমুক্ত জেলা হইলো মিরপুর জেলা। এখান থেকে পড়লেই হবে, বা এগুলা পড়ার দরকার নেই। ওকে, সুবর্ণ জয়ন্তী পড়ার দরকার নেই। এইখানে দেখো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কত তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যা চালানো হয়? 25শে মার্চে, 26শে মার্চে, 14ই ডিসেম্বর, নাকি 16ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের উপর হত্যা চালা হয় কত তারিখে? অবশ্যই এটা কত? 14ই ডিসেম্বরে, তাই না? 14ই ডিসেম্বরে। তারপরে কি দেখো, কবে শহীদ দিবস পালন করা হয়? মানে সর্বপ্রথম এটা হবে যে প্রথম কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, এমন যদি প্রশ্ন আসে তাইলে অ্যান্সার কি হবে বলো? প্রথম কবে? 21 ডিসেম্বরে। এবং এখন রেগুলার মানে প্রথমের পর এখন বর্তমানে কবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় বলো? 14ই ডিসেম্বর, তাই না? প্রশ্ন যদি তোমাদের যেভাবে আসুক না কেন, সেইভাবেই তোমরা মাথায় রাখবা। ওকে, যেভাবেই আসুক। ওকে, তারপরে কি দেখো, 1971 সালে 16ই ডিসেম্বর বাংলার কত সাল ছিল? ওকে, তো এইটার সাথে তোমরা করতে পারবা যে 593 যদি তোমরা বিয়োগ করে দাও, তাইলেই মোটামুটি এটা বের হয়ে আসে। ওকে, তো এটা কত? 1378 সাল। ওকে, এইগুলো হচ্ছে এখানকার এই টাইপের প্রশ্ন। তোমাদের আমি দেখাচ্ছি যে 16ই ডিসেম্বর পাকিস্তানে কোথায় আত্মসমর্পণ করেন, ওই যে যেগুলা বললাম, হ্যাঁ সেগুলা। তারপরে কি দেখো, বাংলাদেশকে স্বীকৃতি দেয় কে? তো এইটা সবসময় মনে রাখবা যে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কি? ভুটান। তো এইটা ভারতরা ক্রেডিট নেওয়ার ট্রাই করলেও কিন্তু অ্যাকচুয়ালি ভারত না। ওকে, তো এটার অ্যান্সার হইলো ভুটান হবে। ওকে, এটা মাথায় রাখো। ভুটান বাংলাদেশকে 6 ডিসেম্বর 1971 সালে কি দেয়? স্বীকৃতি দেয়। ওকে, তো অনেক বই এরকম আছে যে ভুটান হচ্ছে 4 ডিসেম্বরে দেয়, আর ভারত হইলো 6 ডিসেম্বরে দেয়। হ্যাঁ, 6 ডিসেম্বরে দেয়। তো যাই হোক না কেন, এখন ভারতের হিসাব বাদ। এটা তোমাদের মনে রাখতে হবে যে প্রথম ভুটানরাই বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ওকে, এগুলা দেওয়া আছে। তারপরে এই জায়গাতে কিছু তথ্য আছে যে এই যে ধরো সমাজতান্ত্রিক দেশ হিসাবে কারা দেয়, প্রথম মুসলিম দেশ হিসাবে কারা দেয়, অন আরব দেশ হিসাবে কারা দেয়, প্রথম এশিয়ার আরব দেশ হিসাবে কারা স্বীকৃতি দেয়, এই টাইপের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার এই জায়গাতে আছে। হ্যাঁ, এগুলা তোমরা এখান থেকে দেখবা, এগুলা সবগুলো দেখবা। উত্তর আমেরিকার কারা দেয়, এইগুলা পরীক্ষাতে আসে আটকানোর জন্য স্টুডেন্টদেরকে। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, দেখো এগুলা প্রশ্ন, এগুলা এখানকার প্রশ্ন, এই টাইপের প্রশ্ন। হ্যাঁ, এগুলো। এখন দেখো এইখানে আর একটা জিনিস আছে, সেটা হলো কি যে বীরত্ব সূচক খেতাব। হ্যাঁ,
বীরত্বসূচক খেতাব, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম, এগুলা কিভাবে দেওয়া হয়। তো যদিও এই সংখ্যাটা তোমাদের এখন চেঞ্জ হবে, মানে পরিবর্তন হবে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো চেঞ্জ হয়ে গেছিল, আবার দেখবা চেঞ্জ হবে। তো আপাতত ইন্টারনেট থেকে বর্তমানে যেগুলো শো করা ওয়েবসাইট থেকে সেগুলো দেখো যে মুক্তিযুদ্ধে এগুলা অবদানের জন্য কি বলে খেতাব প্রদান করা হয় কত সালে, 15ই ডিসেম্বর 1973 সালে। কতগুলা করে দেখো এখানে যে 676 জন, বর্তমানে এটা মানে বাদ 676 জনই তোমরা এখন মনে রাখবা যে বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাব মুক্তিযোদ্ধাদের সংখ্যা 676 জন। হ্যাঁ, তার মধ্যে দেখো মুক্তিযুদ্ধের এটা বাতিল করা হয়, এগুলো 21-এর এগুলো বাদ, ওই যে বললাম না গভর্নমেন্ট চেঞ্জ করে দিছিল। এবং সামরিক খেতাব বীর শ্রেষ্ঠ, এখন এগুলা কতজন করে পাই দেখো, এই যে বীর শ্রেষ্ঠ 7 জন। এখন এই 7 জন বীর শ্রেষ্ঠর ডিটেলস এইগুলাতে দেওয়া আছে। হ্যাঁ, যে ধরো মুন্সি আব্দুর রউফ, হ্যাঁ এগুলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল, এরকম সবার সবগুলা জানবা। আর একটা জিনিস এইখান থেকে কি করবা জানো, মুখস্থ করে নিবা। কি মুখস্থ করবা, যে তোমাদের যেখানে লিখিত থেকে প্রশ্ন আসে জিকের, যেমন জগন্নাথে কিন্তু তোমাদের লিখিত থেকে প্রশ্ন আসে, ওই জায়গাতে বলা হয় যে 7 জন বীর শ্রেষ্ঠের বর্ণনা দাও। হ্যাঁ, এবং তাদের পদবী সহ, তাদের নাম এবং পদবী, সে অ্যাকচুয়ালি কোথায় বাসা ছিল, এই 3টা ইনফরমেশন কি যখন তোমার বর্ণনা চাবে, যে তার নাম, তার পদবী, আর তার হচ্ছে স্থান, এবং তুমি যদি আরো কোনো এক্সট্রা তথ্য জানো, এইভাবে তোমার 7 জনের ডিটেলস দিতে হবে। হ্যাঁ, সেই জন্য এই ইনফরমেশনগুলো তোমরা সবগুলাই মনে রাখবা। এগুলা জিকে যেখানে লিখিত আসে সেইখান থেকে এগুলা প্রশ্ন হয়। ওকে, এই যে এইগুলা সবগুলাই এইখানে আছে, এইভাবে আছে। হ্যাঁ, এগুলা সবগুলা দেয়া আছে, সব ডিটেলস এগুলা তোমরা পড়বা। ওকে, এখান থেকে এটা পড়ো। এই যে তারামন বিবি কে ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এগুলা সব আছে। তারপরে দেখো বীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের, তিনি নেপালের না রাশিয়ার, নেপালের। আচ্ছা, তারপরে কি দেখো এখানে কি বলা আছে যে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কি বীর প্রতীক উপাধি লাভ করে কতজন, এগুলা ওই টাইপের, মানে এগুলা চেঞ্জ গুলা যেগুলা হয়েছে সেগুলা বাদ দিয়ে। হ্যাঁ, এগুলা ইনফরমেশন তোমাদেরকে সবগুলা দেওয়া আছে। একমাত্র বিদেশি নাগরিক, ওইটা আগের প্রশ্নটা, ওটা ভুল, নেপাল ওইটা না, এটা হইলো প্রশ্ন। হ্যাঁ, বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিকের নাম, মানে তিনি নাগরিক কোন দেশে ছিলেন, ডাচ বা নেদারল্যান্ডে ছিলেন। ওকে, এখন দেখো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো টপিক হইলো স্থাপনা এবং প্রতিষ্ঠান, মানে মুক্তিযুদ্ধ নিয়ে কোথায় কোন স্থাপনা আছে, এটা খুবই ভালো করে অ্যাডমিশন টেস্টে জানতে হবে। ওকে, খুবই ভালো করে অ্যাডমিশন টেস্টে জানতে হবে। যেমন দেখো প্রথম ভাস্কর্যের নাম কি, জাগ্রত চৌরাঙ্গী। হ্যাঁ, প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে জাগ্রত চৌরাঙ্গী। এটা দেখো মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত দেশের প্রথম ভাস্কর্য এটাকে বলা হয়। হ্যাঁ, এই ভাস্কর্যের কে ভাস্কর ছিল, ভাস্কর বলতে কে এটা আসলে তৈরি করছে, হ্যাঁ নকশাটা এটা কে তৈরি করছে, আব্দুর রাজ্জাক। ওকে, স্বাধীনতার স্মরণে দেখো জাগ্রত চৌরাঙ্গী, এটা কোথায় অবস্থিত, এটা জয়দেবপুরে অবস্থিত, মানে গাজীপুরের জয়দেবপুরে এই জাগ্রত চৌরাঙ্গী এইটা অবস্থিত। ওকে, এইটা দেখো গাজীপুর জেলায় অবস্থিত। ওকে, আব্দুর রাজ্জাকের তৈরি। এরপরে দেখো অপরাজেয় বাংলা, এটাও একটা ভাস্কর্য। অপরাজেয় বাংলা কোথায় দেখো, এটা অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় 16ই ডিসেম্বর 1979 সালে। অপরাজেয় বাংলার এটার ভাস্কর কে বা স্থপতি হইল সৈয়দ আব্দুল্লাহ খালেদ। খুবই ইম্পর্টেন্ট। অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ওকে, এই জন্য ঢাবিতে পরীক্ষা দিতে গেলে দেখবা অপরাজেয় বাংলার মানে নিয়ে প্রশ্ন করা হয় অনেক সময়। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে এটা অবস্থিত, মানে অপরাজেয় বাংলাটা অবস্থিত। তারপরে অপরাজেয় বাংলার হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা সিনেমার প্রতীক। হ্যাঁ, এটা ছিল। তারপরে কি দেখো এখানে স্থপতি কে ছিলেন, এটার স্থপতি ছিলেন হচ্ছে মইনুল হোসেন। ওকে, তো এগুলো বেসিক তথ্য, এগুলো সুন্দর করে তোমরা এক এক করে দেখবা। হ্যাঁ, এই যে জাতীয় স্মৃতিসৌধ, এই জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত, এটা অনেক সময় তোমাদের অ্যাডমিশনে আসে, মানে অনেক বলতে এটা বারবার পরীক্ষাতে 120 ফুট বা হচ্ছে 45.75 মিটার। ওকে, তারপরে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা স্থাপন করা হয় কোথায়, মালদ্বীপে। এগুলোর প্রতিকৃতি রয়েছে কোথায়, ভারতে। তারপরে স্মৃতিসৌধ স্থাপন করেন কে, এই দেখো মিরপুরের শহীদদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করেন কে, এগুলা সবগুলা দেওয়া আছে। হ্যাঁ, তারপরে দেখো শিখা এবং অর্ণব, এটা কোথায় অবস্থিত, শিখা অনির্বাণ বা হচ্ছে শিখা চিরন্তন, এই যেটা হচ্ছে ঢাকায় অবস্থিত, ঢাকা সেনানিবাসে, সেটার স্থপতিকে, সবগুলা এখানে দেওয়া আছে। হ্যাঁ, সংসপ্তক, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তো যে বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে যাবা সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আছে। যেমন তুমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে আসো দেখবা হচ্ছে কি অদম্য বাংলা। হ্যাঁ, অদম্য বাংলা, এরকম করে মুক্তিযুদ্ধের স্মরণে বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। তো নিজের বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যগুলা আসলে কেউ যখন প্রশ্ন করে ওগুলা নিয়েই প্রশ্ন করে, বাইরের গুলা করে না। এই জন্য যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবশ্যই তথ্যগুলা জানবা। ওকে, তারপর দেখো স্বোপার্জিত স্বাধীনতা, এটা কে করেন, শামীম শিকদার করেন। এগুলা শিল্পী মৃণাল হক,
তিনি হচ্ছে দুর্জয় এটা করেন, এগুলো সবগুলো যেগুলো পরীক্ষাতে আসা। মুক্ত বাংলা কোথায়, এটা হইলো এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তারপরে দেখো যে অদম্য বাংলা, এটা কোথায়, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে। ওকে, অদম্য বাংলা এটা গোপাল চন্দ্রের ভাস্কর্য। ওকে, তো এইগুলা প্রশ্ন আর কি সবগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এই যে চুকনগর, যেটা সবচাইতে বেশি গণহত্যার শিকার হয় বাংলাদেশের, হ্যাঁ, বধ্যভূমি, সেটা কোথায় অবস্থিত দেখো। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা করা হয় চুকনগর কোথায়, খুলনায়। ওকে, এই তথ্যগুলা তোমরা এখান থেকে পড়বা। দেখো এইখান থেকে আমরা যদি এক এক করে দেখি, এখানে কি বলা আছে দেখো, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি বা ডিজাইনার কে? হামিদুর রহমান, তানভীর কবির, মঈনুল হক নাকি মাজহারুল হক? বলো এটা কি হবে, এই প্রশ্নের অ্যান্সার কি হবে দেখি। হ্যাঁ, ওকে, এটা কে হবে বলো, এটা কি হবে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মঈনুল হোসেন। হ্যাঁ, এটা বলো তো কি হবে? এ, সি, সি, আচ্ছা, কে? মঈনুল হোসেন। ওকে, তারপরে প্রশ্ন দেখো, জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এটা তো তোমরা সবাই জানো। কোথায়? ঢাকা সাভারে, মেহেরপুরে, হবিগঞ্জে নাকি হচ্ছে যশোরে, ফুলতলায়? কোথায়? ঢাকা সাভারে, তাই না? ওকে, এইগুলা দেখো। এই যে একটা প্রশ্ন দেখো, কি বলা আছে, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম 150 ফুট, তাই না? 150 ফুট। ওকে, এগুলা। তারপরে দেখো, মুক্তিযুদ্ধের প্রজন্ম কোথায় অবস্থিত? এটা কারমাইকেল কলেজ, রংপুরে অবস্থিত। এমন প্রশ্ন আসে, হ্যাঁ, যদিও কলেজ রিলেটেড কিছু আসে না, নিজের বিশ্ববিদ্যালয় বা এই রিলেটেড অনেক কিছু আসে। ওকে, এখন দেখো যুদ্ধাপরাধীদের মানে বিচার, তো বিশ্বাস করো এই টপিকটা তোমরা বাদ দিয়েও যাইতে পারো। হ্যাঁ, এই যে শাহরিয়ার খান ঘাতক নির্মূল কমিটির হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি, এরা তো নিজেরাই মনে করো এক প্রকার দালাল ছিল। হ্যাঁ, তো এগুলার কোনো ভ্যালিডিটি নাই, এগুলার কোনো ভ্যালিডিটি নাই, এই জন্য এগুলাকে বাদ দিয়ে দিতে পারো তোমরা। ওকে, এগুলার বাদ দেওয়া দরকার। ওকে, এই শহীদ জননী এইসব মানে একদম আর এগুলো নিয়ে কোনো প্রশ্নই আসবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড যা কিছু ছিল। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আরো দুইটা জিনিস আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাসে বলতে সেটা হলো কি 1974-এর। হ্যাঁ, আমরা তো 71 সম্পর্কে বললাম, 74 এবং 1975, এই 2 সাল সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। 1974-এর কি? দুর্ভিক্ষ সম্পর্কে। হ্যাঁ, দুর্ভিক্ষ সম্পর্কে আমাদের জানতে হবে। 75-এর বাকশাল সম্পর্কে আমাদের জানতে হবে। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস কিন্তু আবার বিসিএস সিলেবাসে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এইটা তোমার বুঝতে হবে। এই জিনিসগুলো আমরা নেক্সট যখন বাংলাদেশ অংশ পড়বো তখন আমরা এগুলা পড়বো। ওকে, আমরা কিন্তু বাংলাদেশ থেকে 3টা লেকচার করে ফেলছি, 1, 2, 3। এই 3টা লেকচারে আমরা দেখো মুক্তিযুদ্ধ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু আমরা শেষ করে ফেলছি। এরপরে মুক্তিযুদ্ধের পরের প্রেক্ষাপট, হ্যাঁ, এই যে দুর্ভিক্ষ, তারপরে শেখ মুজিবের আমল, তারপরে বিভিন্ন শাসন আমল, হ্যাঁ, এগুলো আমরা ধীরে ধীরে পড়বো। এবং তারপরে আমরা মোটামুটি বাংলাদেশ অংশটা আমাদের শেষ হয়ে যাবে বেশিরভাগ। ওকে, তো এইটা 3 নম্বর ক্লাস, এবং 4 নম্বর ক্লাসটা থাকবে আমাদের আন্তর্জাতিকের 1 নম্বর ক্লাস। হ্যাঁ, আন্তর্জাতিক জিকে, মানে নেক্সট ক্লাসটা যেটা হবে আন্তর্জাতিক জিকের 1 নম্বর ক্লাস, এবং আমার টোটাল 4 নম্বর ক্লাস। হ্যাঁ, বুঝতে পারছো? তো আন্তর্জাতিক জিকের আমরা এরকম করে আরো 2-1টা টপিক পড়ে তারপরে আবার বাংলাদেশ টপিকে ফিরে আসবো। বুঝতে পারছো? তার মানে 1 থেকে 3 আমরা বাংলাদেশ জিকে পড়লাম। বাংলাদেশ জিকে আমরা হচ্ছে 4 এবং 5 নম্বর এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল জিকে পড়বো। তারপরে আবার 6 এবং 7 নম্বর আমরা বাংলাদেশ জিকে পড়বো। এইভাবে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জিকে কম্বিনেশন করে করে পড়বো। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের A to Z ক্লাস। ঠিক আছে, এইটাই আশা করি আমরা নেক্সট ক্লাসগুলোও করবো, এবং ওগুলা আরো ইন্টারন্যাশনাল ক্লাসগুলো অনেক সুন্দর, মানে অনেক কিছু বলা যায়। এগুলোতেই হিস্ট্রি পড়াতে আসলে মানে ঝামেলা সব থেকে হিস্ট্রি পড়ানো। হ্যাঁ, এই জন্য আমরা যখন ইন্টারন্যাশনাল গুলো পড়বো তখন দেখবা আমরা জিও পলিটিক্যাল ব্যাখ্যাগুলো দেখতেছি, আর বিভিন্ন ভাবে আমরা সুন্দর করে পড়তে পারবো। তো তোমরা যারা যারা এই যে মানে করলাম, মানে এই টপিকগুলো যারা যারা পড়লা, এই টপিকগুলোর উপরে যদি পরীক্ষা দিতে চাও, www.nirvor এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসে টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবে, এবং যারা এক্সাম ব্যাচ খুঁজতেছো তারাও সবকিছু করতে পারবা। এই যে এটা আমাদের ওয়েবসাইট, দেখো মক পরীক্ষা দেওয়া যায়, এক্সাম ব্যাচে আমাদের তোমরা এনরোল করতে পারো। এই যে কিনুন অপশনে এসে প্রথমে তোমাকে এই যে আমাদের যে জিকে ক্লাসগুলো যারা তোমরা করো, এইখানে 240টা টপিক আমরা শেষ করব পুরো 15টা লেকচারে।
সেই টপিকগুলো সবগুলো টপিক সম্পর্কে বাংলাদেশি আন্তর্জাতিকে তোমরা 120 টাকায় মাত্র পরীক্ষা দিতে পারবা। এইখানে লাস্ট 35 বছরের প্রশ্ন আছে। আর এইখানে দেখো তোমরা যারা চাও ভার্সিটি ক্ষয়ের এক্সাম ব্যাচ, হ্যাঁ সেই এক্সাম ব্যাচটা এই যে এইখানে আছে। ওকে, তো এইটাতে দেখো অলরেডি 42 জন ভর্তি হয়েছে এবং এটার টাইম 1 বছর। তো তুমি যখন ভর্তি হবা এইখানে একটা স্পেসিফিক রুটিন দেওয়া আছে, হ্যাঁ সেই রুটিন অনুসারে এইখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে। দেখো এখানে টোটাল 172টা এক্সাম হবে, টোটাল তোমার 100 দিন ধরে হবে। এই রুটিন অনুসারে তুমি সুন্দর করে করে আমাদের ওয়েবসাইটে এসে পরীক্ষা দিতে পারবা। এইখানে যদি আমি তোমাকে দেখাই, এই যে এক্সাম ব্যাচে যখন তুমি আসবা দেখো রুটিন ভিত্তিক, এই রুটিন ভিত্তিক দেখো এখানে 20 টাইপের পরীক্ষা, মানে 20টা এইখানে তোমাদের 2000 প্রশ্নের পরীক্ষা অ্যাড করা আছে। হ্যাঁ এটাতে দিতে পারবা, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট এগুলা দিতে পারবা। তারপরে ভার্সিটি ভিত্তিকে যদি তুমি আসো, এই যে ঢাবি মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তুমি যেটাতেই পরীক্ষা দিতে চাও সেই বিশ্ববিদ্যালয় ভিত্তিকে এখানে আলাদা পরীক্ষা দিতে পারবা এই একটা ব্যাচই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আর যারা লাইভ ক্লাস ব্যাচে ভর্তি হইতে চাও, লাইভ ক্লাস ব্যাচের আপডেট হইলো এখন 3 নম্বর লেকচার শেষ। হ্যাঁ 3 নং লেকচার শেষ। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা আমরা সবকিছু ডিটেলস দিয়ে রাখছি যে আমাদের টোটাল 158টা ক্লাস হবে লাইভ ক্লাস। তো তার মধ্যে 3 নম্বর ক্লাস শেষ। তো 3 নম্বর ক্লাসে প্রায় এখানে 7 বা 8টা ক্লাস হয়ে গেছে, বা 10টার মতো 8-9টার মতো ক্লাস হয়েছে, সেগুলা শেষ। ওগুলা আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড আছে, তোমরা ভর্তি হইলে এখন পাবা। হ্যাঁ, তো ভর্তি হইতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা নক দিতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশনেও দেখো 018 63 54 60 29। হ্যাঁ এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিলেও এখন তোমরা ভার্সিটি বি বা ক্ষয় মিনিটকে কেন্দ্র করে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের টোটাল। আর আমাদের ওয়েবসাইটটা যদি তোমাদের দেখে, আর একটা বিষয় হইলো, সেটা হইলো তোমরা ইউটিউবে এসে একটা ফ্রি ক্লাস আছে ওইটা দেখবা। হ্যাঁ এটা আমি প্রতিটা ক্লাসেই সাজেস্ট করি। কেন সাজেস্ট করি? কারণ এটা এত বেশি তোমাদের জন্য ইফেক্টিভ। আমি তোমাদেরকে দেখাই অ্যাডমিশন রিল, আর আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে দেয়া থাকে। হ্যাঁ তো তুমি যদি আসো, এই যে ক্লাসগুলো দেওয়া আছে, হ্যাঁ প্লে লিস্ট করে দেওয়া আছে। তো প্লে লিস্টে এই যে এখানে যদি তুমি ভিডিওতে আসে এবং পপুলারে যদি ক্লিক দাও, দেখতে পাবা এখানে 17 ঘন্টায়, এই যে এটা 17 ঘন্টায় আমাদের ব্যাকরণ শেষ, 17 ঘন্টা 49 মিনিট। এটা দেখো 2,36,000 স্টুডেন্ট দেখে ফেলছে। তুমি যদি এই ক্লাসটা করো তাহলে ব্যাকরণ তোমার A to Z কভার হয়ে যাবে। হ্যাঁ আর জিকে ক্লাসগুলোও আমি তোমাদেরকে করে দিচ্ছি, মানে এই যে প্লে লিস্ট করে দিছি এই জায়গাতে। এই যে জিকে লেকচার, এই যে জিকে অ্যান্সার স্ট্যাক, এটার মধ্যেও যদি তোমরা ঢোকো জিকে ক্লাসগুলো সব পাবা। হ্যাঁ এই যে এটা হচ্ছে 2 নম্বর লেকচার ছিল। এই যে প্রথমটা হচ্ছে দেখো কোথায়, এই যে প্রথম 1 নম্বর লেকচার 2 ঘন্টার, এবং আজকেরটাও এখানে তোমরা আপলোডেড পাবা। হ্যাঁ এটা দেখো 4.6K অলরেডি 4,500 স্টুডেন্ট দেখে ফেলছে এখান থেকে। তো এইগুলা তোমরা করবা ক্লাসগুলা। হ্যাঁ যারা আমাদের এই জিকে ক্লাসগুলো রেকর্ডেড চাও, এই অ্যাডমিশন ড্রিল এই ইউটিউব চ্যানেলে আসলেই 70,500 মানে স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড আছে। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে ওইখানে থাকতে পারো। হ্যাঁ এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, আর আমাদের নির্ভরে তো লাইভ ক্লাসগুলো হচ্ছে, এইভাবে হইতেই থাকবে। ওকে, এইটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, আগে এটা জানলে পাপ হইতো। হ্যাঁ আগে এইসব তো বলাও যাইতো না। ওকে ঠিক আছে, এইটা হইলো এখানকার বিষয়। আর আমাদের এই যে অ্যাডমিশন রিল যদি তোমাদেরকে আমাদের ওয়েবসাইট দেখাই, হ্যাঁ অ্যাডমিশন রিল লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট তোমরা পাবা। এই ওয়েবসাইটে সবগুলা ক্লাস রেকর্ডেড থাকে। হ্যাঁ যে ক্লাসগুলাই আমাদের হয়ে যায় সেগুলা রেকর্ডেড থাকে। সেই রেকর্ডেড ভার্সনের ক্লাসগুলো তোমরা এই যে এইখান থেকে করতে পারবা। যারা এই যে এই কোর্সগুলো, এই যে 2250 টাকার এই কোর্সগুলো ভার্সিটি ক্ষয় এবং বিভাগ পরিবর্তন, এটাতে আসলে আমাদের ক্লাসগুলো সুন্দর করে এই জায়গাতে রেকর্ডেড থাকে। হ্যাঁ এই যে এখানে রেকর্ডেড থাকে। যেমন ধরো আমি তোমাদের অপরিচিতা এই ক্লাসটা যদি দেখাই, আমাদের 2-1টা ক্লাসও ফ্রি তুমি করতে পারবা। এটা হচ্ছে জুমের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো হয়। হ্যাঁ এই যে জুমের মাধ্যমে ক্লাস হচ্ছে। তো এইখানে তোমাদের সাদি ভাইয়ের এটা বাংলা প্রথমের ক্লাস। ওকে, তো এই যে তোমরা ডিরেক্ট কথা বলতে পারবা, যে কথা বলো তার মানে ছবিটা সামনে চলে আসে। হ্যাঁ এইভাবে সবগুলো আছে। আবার এইখান থেকে দেখো এটার উপর কিভাবে পরীক্ষা দিবা, এটার পিডিএফটা কোথায় পাবা, সবকিছু এইভাবে এখানে ব্যাখ্যা করা আছে। ওকে, তো এইভাবে সুন্দর করে আমাদের ক্লাসগুলো সাজানো থাকে। তো যাই হোক, আশা করি তোমাদের এই এক্সাম লাইভ ক্লাসের এই যে ওয়েবসাইট অ্যাক্সেস সবকিছু মেলায় একটা পারফেক্ট প্রিপারেশন তোমাদের হবে। তো এইটাই, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা একদিন গ্যাপ দিয়ে আবার নেক্সট দিনে আমরা কি করব, আন্তর্জাতিক জিকে শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।